রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। জুলাই সনদ নিয়ে বিএনপি এবং বিরোধী দলগুলো মুখোমুখি অবস্থানে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংশোধন ছাড়া গণভোটের রায় বাস্তবায়ন সম্ভব নয়। অন্যদিকে বিরোধী দলের নেতারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারকে চাপে রাখতে হরতাল, অবরোধ এবং গণ আন্দোলনের হুমকি দিচ্ছে। জুলাই সনদ নিয়ে দুই দলের দ্বিমুখী অবস্থানে দেশের রাজনীতি কি আবার উত্তপ্ত হতে চলেছে, আবার কি অস্থিতিশীল হতে চলেছে দেশ? জুলাই সনদ বাস্তবায়নে সংকট কোথায়, আর সমাধানই বা কোন পথে? এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, এবং আছেন সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন। আপনাদের তিনজনকে আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। বলছিলাম, জুলাই সনদ নিয়ে বিএনপি এবং বিরোধী দল একদম বিপরীত অবস্থানে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিপরীত অবস্থানে রয়েছে, তাদের যে দ্বিমুখী অবস্থান, সেটি কি দেশের রাজনীতিকে আবার অস্থিতিশীল করার পথে কিনা, বা আবারও কি উত্তপ্ত হবে কিনা দেশের যে পরিস্থিতি রয়েছে? ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত। জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করেছে। এই যে বিভ্রান্ত করার কথা তিনি উল্লেখ করেছেন, একটু সুনির্দিষ্টভাবে বলবেন যে বিরোধী দল আসলে কি ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে? না, আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি যে এখানে কোনো বিভ্রান্তির সুযোগ নাইও, বিতর্ক থাকারও কোনো কারণ নেই। বিতর্ক যেটা উঠছে, কেন উঠছে সেটা আমার বুঝতে বেশ কষ্ট হয়। আমি যেটা মনে করি যে আপনার জুলাই সনদের যে আকাঙ্ক্ষাটা উচ্চারিত হয়েছে, এই আকাঙ্ক্ষাটা তো সার্বজনীন। এটার সাথে কোনো কম্প্রোমাইজ করার কোনো স্কোপ নাই। যেমন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে আকাঙ্ক্ষা, স্বাধীনতা সংগ্রামের পর আমরা যেই মুক্ত স্বদেশ স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ সৃষ্টির পেছনে তো বাংলাদেশের অসংখ্য মানুষের যারা জীবনদান করেছেন, যারা শহীদ হয়েছেন এবং যারা যুদ্ধ করেছেন, তাদের প্রত্যেকে কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়িত হতে দেখতে চেয়েছি আমাদের স্বাধীন দেশে। তো যাই হোক, এবং সেটা তো হয়নি, শেষ পর্যন্ত হয়নি বলে কিন্তু বাংলাদেশের মানুষ আবার রাস্তায় নেমেছে। ৭৫ সালের ১৫ই আগস্টের ঘটনা, ৭ই নভেম্বরের ঘটনা, নানাবিধ ঘটনা চড়াই উতরাই পেরিয়ে মোটামুটি বাংলাদেশ একটি জায়গায় যখন আসলো, দীর্ঘ ১৫ বছরের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে যখন আমরা এগুচ্ছিলাম, ঠিক তখনই আবার বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ একটা স্বৈর শাসনের, একটা মাফিয়া তন্ত্রের অবসান ঘটনা, একটা লড়াই করেছেন। এখন এই যে লড়াইটা করলেন এবং এর মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, এটার মধ্য দিয়ে আরেকটা আকাঙ্ক্ষা তো আমাদের হলো। সে আকাঙ্ক্ষাটা কি? একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একদম মোটা দাগে। অত যদি আমি ব্যাখ্যা না দিয়ে যদি বলি, দাড়ি কমা সেমিকোলন না যাই, টোটাল ইয়েটা হচ্ছে আপনার বইটার মোড়কের প্রথম লাইনটাই হবে গণতান্ত্রিক বাংলাদেশ, রাষ্ট্রটা গণতান্ত্রিক হতে হবে। এটা নিয়ে তো আপনার কোনো বিভ্রান্তি, এটা নিয়ে কোনো বিতর্ক থাকার কোনো কারণ নেই। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি একেবারে 2 সেকেন্ডে এই পর্বে শেষ করতে চাই, সেটা হচ্ছে যারা এখন সরকারি দল, অর্থাৎ আমাদের দল এখন রাষ্ট্র পরিচালনা করছেন, আমাদের দলটিকে এমনভাবে অপোজিশন প্রেজেন্ট করতে চাচ্ছেন যে অ্যাজিব যেন আমরা জুলাই আকাঙ্ক্ষার বিরুদ্ধে, অ্যাজিব যেন আমরা জুলাই আকাঙ্ক্ষার যে শর্তগুলো সেগুলো বাস্তবায়ন করতে চাচ্ছি না। এটা একেবারেই মোটা দাগে
একেবারে অসত্য কথা। জি, আপনি বলছিলেন বিভ্রান্তি সৃষ্টি করার আসলে কোনো পথ নেই বা বিতর্কের জন্ম কেন হচ্ছে। জি জি জি, নিশ্চয়ই। আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু নির্বাচনের আগে তিনি এমনটা বলেছেন যে নির্বাচনের আগে বিএনপি জামায়াত সহ আমরা সবাই সংবিধান সংস্কারের কথা বলেছি। বিএনপি এখন সংবিধান সংস্কার পরিষদ না করে সংবিধান সংশোধন কমিটি করায় মূলত বিভ্রান্তিটা সৃষ্টি হয়েছে, তিনি এমনটা উল্লেখ করছেন। আবার বিরোধী দলগুলো অভিযোগ করছে যে সংবিধান সংস্কার তারা চাইছে, তারা অভিযোগ করছে যে নির্বাচনের আগে অর্থাৎ আপনারাও সংবিধান সংস্কার চেয়েছিলেন, তাহলে এখন আপনারা কেন সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধন চাইছেন? এক্ষেত্রে আসলে এই যে একটি এরিয়া আরেকটির জন্ম দেয়া, এখানে কি এটি কেন হলো, বা এতে কি বিএনপি নিজেই আসলে বিতর্কের জন্ম দিল না? না, কেননা আপনার সংবিধান সংস্কার পরিষদ বা এটা করতে হলে সেটা তো একটা আইনি কাঠামো লাগবে, এটা আইনি কাঠামো লাগবে। সংবিধান সংশোধন না করে আপনি এই ধরনের সংবিধান সংস্কার পরিষদ করতে পারেন কিনা। আমি আজকে মোটা দাগে এইটা নিয়ে মোটামুটি খুব বেশি মনোযোগী ছাত্র ছিলাম তো না, আজকে একটু পড়ার চেষ্টা করলাম এই বিষয়গুলো। পৃথিবীর কোন কোন দেশে আপনার এই ধরনের পরিস্থিতিতে নতুন করে সংবিধান প্রণয়নের ব্যাপার থাকে, সংস্কারের ব্যাপার থাকে। তো সেখানে দেখলাম ইন্ডিয়ার কথা বলা আছে। ইন্ডিয়া তারা একটা কনস্টিটিউয়েন্ট মানে কাউন্সিল অ্যাসেম্বলি করলো, আবার তারা পাশাপাশি তারা আবার একটা পার্লামেন্ট, রেগুলার পার্লামেন্টও চালাচ্ছিল। এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। ডক্টর রাজেন্দ্র প্রসাদ চেয়ার করলেন সংবিধান সংস্কারের জন্য, আর তাদের VM বা মালাকার তিনি প্রিজাইড করলেন রেগুলার পার্লামেন্টে। আমাদের যারা সংবিধান সংস্কার নিয়ে যারা দীর্ঘ সময় যারা কথা বলেছেন সংস্কার কমিটিতে, এই বিষয়গুলো আমার যেটা ধারণা তারা খুব গভীরে যাননি, আলোচনা সেভাবে করেননি। এই যে আপনি একটা পার্লামেন্টে, যেটা ইন্ডিয়ার কথা যেটা আমি পড়লাম, সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যাভয়েড করার জন্য সেখানে দুটো সভায় তারা চেয়ার করছিলেন, সভাপতিত্ব করছিলেন। তা আমাদের দেশে এই যে আপনার এমপিরা, একই এমপিরা শপথ নেবেন মানে সংবিধান সংস্কারের জন্য, আবার আরেকটা শপথ নেবেন তার আইন প্রণয়নের জন্য। কিন্তু এই যে এই জায়গাগুলোতে চেয়ার করা, তারপরে এটাকে আপনার রুলিং দেওয়া, নানা কিছু অনেক টেকনিক্যাল ইস্যুসগুলো ছিল, এই জিনিসগুলো মীমাংসিত হয়নি। তারা সংস্কার পরিষদের যে বিষয়গুলো যদি মীমাংসা করতে পারতেন, তাহলে আজকে যে বিষয়গুলো আসলো এই বিষয়গুলো হয়তো উঠতো না। কিন্তু আমাদের সরকারের তরফ থেকে আমি যেটা জেনেছি বা আপনি নিশ্চয়ই জেনেছেন, সেটা হচ্ছে যে সংবিধানটা সংস্কার, ঠিক আছে, আপনি যদি নাম দিতে চান সংবিধান সংস্কার পরিষদ, একটা কিছু আপনি তো সংবিধান সংস্কার করতে চান, তো সেটার জন্য তো আপনার একটা সংবিধান সংশোধন করতে হবে। তো সেই সংবিধানটি সংশোধন করার জন্য আপনার সংসদের যে একটা কমিটি হয়েছে, সেই কমিটিতে বিএনপি মাত্র 7টি নামের প্রস্তাব দিয়েছে, বাকি 10টি নাম কিন্তু অপোজিশন থেকে এসেছে। বিএনপি কিন্তু বলতে পারতো, বিএনপি সংসদীয় দল বা সরকারের তরফ থেকে বলতে পারতো, সিন্স উই গট 2/3 মেজরিটি, সুতরাং এখানে কম্পোজিশনটা হবে কমিটিতে 2/3। কিন্তু বিএনপি কিন্তু আউট অফ 17 বিএনপি মাত্র 7টি নাম রেখেছে, 10টি মানে আপনার রিপ্রেজেন্টেশন অপোজিশন থেকে চেয়েছে। তো সেটা যদি তারা যদি করতেন এবং সেখানে অপোজিশন মেজরিটি থাকতো, 10 জন তো তারা, 7 জন বিএনপি, তারা সেখানে বলতে পারতেন ওয়েল এটার নাম এই হবে, এইভাবে করা যাবে। এখন যে সংবিধান সংস্কার পরিষদ তারা কথা বলছেন অথবা আন্দোলনের কথা বলছেন, এখানেও তো তারা যেই শর্তে কথাটা মানে দাবিটা তুলছেন, সেটার কিন্তু মেয়াদ অলরেডি এক্সপায়ার্ড। এখন আপনি ইচ্ছে করলেই আপনি সংবিধান সংস্কার পরিষদের সভাও আহ্বান করতে পারবেন না, বিএনপি আরেকবার শপথ নিলেও সেটা সম্ভব নয়। তাহলে আমরা যেটা করতে পারি, সংবিধান সংস্কারটা করে, সংবিধানের ধারাগুলো সংস্কার করে ইজিলি আমরা যেই নামে ডাকতে চান তাদের প্রস্তাবগুলি তারা বাস্তবায়ন করার জন্য প্রস্তাব দিতে পারেন। কিন্তু এটা না করে তারা যদি একে আউট অফ কনস্টিটিউশনে যদি অনেক কিছু চান, সেটা তো নতুন ধরনের সংকট তৈরি করতেও তো পারে। জি, সালাউদ্দিন আইয়ুবী, জুলাই সনদ বাস্তবায়নে যে মতানৈক্য দেখা দিয়েছে তার সমাধান তো আসলে আলোচনার মাধ্যমেও হতে পারে। তো সেই ক্ষেত্রে সংবিধান সংশোধন কমিটিতে নাম দেওয়ার জন্য যে আহ্বান সরকারের পক্ষ থেকে করা হয়েছিল, সেটিতে সাড়া দিলেন না কেন? সেখানে তো আলোচনা কি করা যেত কিনা সেই সুযোগ তো তৈরি হতো, কি বলবেন? মেজরিটি ছিলেন তারা। জি, ধন্যবাদ আপনাকে। একই সাথে সম্মানিত আমার চেয়ে অনেক অভিজ্ঞ দুইজন রাজনীতিবিদ আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, তাদেরকেও আজকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আজকের আলোচনা শুরু হয়েছে
বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে বিভ্রান্তি তৈরি করছে বিরোধী দল। তিনি আসলে মনে করছেন যে তিনি বিভ্রান্ত হচ্ছেন, এই কারণেই কিন্তু তিনি বলেছেন যে বিভ্রান্তি তৈরি করেছে বিরোধী দল। কারণ তিনি আসলে তার যেই অবস্থান, সেই অবস্থান থেকে নিজে বুঝতে পারছেন যে আমাদের অবস্থানটা সঠিক জায়গায় নেই। খুব খেয়াল করে দেখেন, বিএনপি যে 31 দফা দিয়েছে গত 17 বছর ধরেই, 2023 সালে সম্ভবত 31 দফার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তারা, তো এর প্রত্যেকটা নিয়ে তারা আলোচনা করেছে। 31 দফার প্রথম যে পয়েন্ট ছিল, সে পয়েন্টটা ছিল হলো সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। তাদের 1 নাম্বার, 31 দফার 1 নাম্বার ছিল, 6 নম্বরে ছিল, 11 নম্বরে ছিল, 15 নম্বরে ছিল। 11 নম্বরে দেখেন বলছে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করা হবে, 15 নম্বরে ছিল অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। অথচ এখন সংসদে আমার এই দুইটা অধিবেশনেই থাকার সুযোগ হয়েছে, প্রত্যেক জায়গায় এটা নিয়ে আলোচনা হয়েছে, নির্ধারিত বিধি অনুযায়ী দীর্ঘক্ষণ প্রায় 2.25 ঘন্টা পর্যন্ত আলোচনা হয়েছে। সেখানে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবাই বলছে যে সংস্কার সম্ভব না, সংস্কার শব্দটা সংবিধানে নাই, সংস্কার শব্দটা কার্যকর, এই কাঠামো নেই, সংবিধানে নাই, কার্যকর করা সম্ভব না। সুতরাং সংস্কার এখন আর সম্ভব না, আমাকে সংস্কারের বাইরে ভিন্ন কোনো কিছু নিয়ে আসতে হবে, যেটা বাস্তব। তাহলে তারা জনগণকে এই কথা নির্বাচনের আগে কেন বললো যে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে? কেন তারা বলল? তাহলে তখন তারা যে জনগণকে যে কথা বলেছে, এখন যে বলছে এটা সম্ভব না, এটা কি জনগণকে তারা বিভ্রান্ত করছে না? এবং জনগণ বিভ্রান্ত হচ্ছে, এই জন্যই কিন্তু মির্জা ফখরুল সাহেব বলছেন যে আসলে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রশাসনিক সংস্কারের কথা তখন বলা হয়েছে, এখন বলছে সংস্কার শব্দটা সম্ভব না। অর্থনৈতিক সংস্কারের কথা তখন বলা হয়েছে, এখন বলছে সম্ভব না। তাহলে সংস্কার এখন আর কোনোভাবেই সম্ভব না, তখন পুরোপুরি সম্ভব ছিল। এটা নিয়ে মোটামুটি তারা সুন্দর করে প্রচারণা চালিয়েছে, জনগণকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই জায়গার মতো ঠিক একই রকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে হলো গণভোট বা গণরায় নিয়ে। গণভোট নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রী পরিষদের সদস্য, শত শত এমপি প্রার্থী, বিএনপি যারা নির্বাচিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য, তারা নির্বাচন উপলক্ষে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, মানে ওনারা করেছেন, সবাই করেছেন। করার পরে যেদিন প্রথম এই গণভোটের রায় বাস্তবায়নের কাজ হওয়ার কথা, সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য সেদিন এসে বলছেন যে এই শপথ নেওয়া যাবে না, কারণ এই শপথ অবৈধ। সেইখানে তো সেটাই বলেন নাই, বরং যেদিন এটা নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে তীব্রভাবে চাওয়া হচ্ছে সরকারের কাছে, কেন আপনারা শপথ নিচ্ছেন না, নিবেন না, নিতে হবে, এই দাবি করা হচ্ছে, তখন তারা বলছে যে এইটা এজন্য নেওয়া হবে না, কারণ এই গণভোটের প্রক্রিয়াটায় মধ্য দিয়ে এমনভাবে কাজ করা হয়েছে যে এই প্রক্রিয়াটা ছিল চাতুরতাপূর্ণ, প্রতারণাপূর্ণ। এটাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে মানে হলো অন্তহীন প্রতারণা, এটাকে উপস্থাপন করেছে। এরপরে বলেছে গণভোটের যে আদেশ দেওয়া হয়েছে, আদেশ অবৈধ, গণভোটের যে রায় হয়েছে সেটা অবৈধ। তাহলে আদেশ অবৈধ শব্দটার সাথে হলো গণভোটের সিদ্ধান্ত যেদিন হয়েছে তার প্রেক্ষিতে রাষ্ট্রপতি যখন আদেশ দিয়েছে তখনই কিন্তু এটা অবৈধ হয়েছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে আইনি একটা শব্দ মানে ব্যবহার করে যে শুরুতেই সেটা অবৈধ হয়, আইনে একটা পরিভাষা আছে। সে শুরুতেই যেই জিনিসটা অবৈধ জানার পরেও এটার জন্য স্বয়ং প্রধানমন্ত্রী বারবার জনগণের কাছে কেন ভোট চাইলো? কেন জনগণকে বলবো যে আপনারা হ্যাঁ ভোট দিবেন? তাইলে এই অবৈধ জানার পরেও যখন তারা বললো যে ভোট দিবেন, এখন তারা বলছে এটা অবৈধ, তার মানে জনগণের সাথে আমি বলবো যে জনগণের মধ্যে এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। কেন তারা বললো, এখন তারা বলছে অবৈধ, স্বাভাবিক। এই যে গণভোট নিয়ে কথার আগে যেটা বলা হয়েছে এখন অন্য কথা বলছে, ঠিক একইভাবে সংস্কারের কথা আগে বলা হয়েছে, এখন বলছে সংস্কার সম্ভব না, সংস্কার শব্দটাই ব্যবহার করা সম্ভব না। এগুলো সবগুলোই জনগণকে বিভ্রান্ত করার মতো। এবং বাস্তবিক পক্ষেই জনগণ আসলে সরকারের এই আচরণে বিভ্রান্ত, যে কি অবস্থা, আগে আমরা কি শুনতাম, এখন আমরা কি শুনছি, এটা কেন হচ্ছে? শুধু তাই নয়, দেখেন জনগণ গত 17 বছর সবচেয়ে বেশি শিকার হয়েছে হলো গুমের, খুনের, নির্যাতনের, অত্যাচারের। এই সরকার এসে 2টা অধিবেশন শেষ হয়ে গেল, গত কালকের আগের দিন 5 মাস পূর্ণ হলো। 150 দিন পূর্ণ হওয়ার পরেও এখন পর্যন্ত বিচার বিভাগের স্বাধীনতার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি, বরং যে আলাদা সচিবালয় করা হয়েছিল এটাকে ক্লোজ করা হয়েছে। অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতার যতটুকু সম্ভাবনা তৈরি ইন্টারিম গভর্নমেন্ট শুরু হয়েছিল সেটাকে তারা বাতিল করেছে। মানবাধিকার কমিশন সংস্কার করার কথা ছিল, সেটা নির্ধারিত বিল ইন্টারিম গভর্নমেন্ট রেডি করে গিয়েছিল,
তারা 133টা বিলের মধ্যে মানবাধিকার কমিশনের বিলটাকে উত্থাপন করেনি, বলেছে পরবর্তী অধিবেশনে আরো সুন্দর করে উপস্থাপন করবে। পরবর্তী অধিবেশন কিন্তু ইতিমধ্যে ক্লোজ হয়েছে, করেনি তারা। জি। গুম কমিশন, যেটা নিয়ে মানুষের সবচেয়ে বেশি উদ্যোগ, যেখানে কারণে আয়নাগর প্রতিষ্ঠিত হয়েছিল, সেই আয়নাগর যখন আবার তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখন কিন্তু মানুষ চায় যে এই গুম কমিশনের কার্যকরী উদ্যোগ গ্রহণ করে নতুন করে আইন প্রণয়ন হোক। এইটার প্রেক্ষিতেই কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট নতুন আইন প্রণয়ন করেছিল, তারা সেটা উত্থাপন করেনি, এটাকে ল্যাপস করে দিয়েছে, বলেছে পরবর্তীতে উত্থাপন করা হবে। পরবর্তী কিন্তু শেষ হয়ে গেছে, তারা সেটা করেনি। দুদক, দুর্নীতি দমন কমিশন সংস্কার নিয়ে কথা হওয়া ছিল এবং সেটা নিয়ে আলাদা বিল রেডি ছিল, সেটা উত্থাপন করেননি। এমনকি দুদক নিয়ে ভয়াবহ বিষয় হলো, দুদক হলো বাংলাদেশের আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এবার বাজেটে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, সরকার দলের অংশ সদস্য বলেছেন যে যেটা নিয়ে দুর্নীতির সম্ভাবনা তৈরি হয় সেই বাজেটের সেই অংশ নিয়ে বেশি সোচ্চার থাকা উচিত। ইতিমধ্যে গত পরশুদিন আমি দেখলাম একটা টেলিভিশনে সিরিজ নিউজ হচ্ছে যে 8,000 কোটি টাকা কোনো ধরনের সমীক্ষা ছাড়া 204টি সেতু তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমীক্ষা ছাড়া যে তেলের মূল্য হয় মাত্র 16,500 টাকা, এটার জন্য 12 লক্ষ টাকা তেলের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এগুলো দুর্নীতির রাস্তাকে ওপেন করা হয়েছে। এগুলোর যাচাই বাছাই করার জন্য দুদকের যেই সুনির্দিষ্ট কমিটি থাকার কথা ছিল, চেয়ারম্যান সহ সদস্যরা যারা থাকার কথা ছিল, তারা এখন কেউ নেই, কারণ এই সরকার আসার পরে দুদকের সবাই পদত্যাগ করেছে। এখন পর্যন্ত দুদক কমিটি হয়নি। আপনার কাছে আবার আসবো শহীদুদ্দিন মাহমুদ স্বপন, একটি লক্ষ্য দুটি ভিন্ন পথ যদি আমরা এভাবে বলি, সেই ক্ষেত্রে সংবিধান সংস্কারের পরিবর্তে যে সংশোধন নিয়ে আসলে যে বিতর্কটা সৃষ্টি হচ্ছে, এটা করলে আসলে মূল অসুবিধাটা কোথায় বা মূল সংকটটা কোথায়, এটা একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে সহ দুই আলোচক, বিজ্ঞ আলোচক, আপনাদেরকে শুভেচ্ছা, যারা দেখছেন তাদেরকে অভিনন্দন। প্রথমত হচ্ছে সংবিধান সংস্কার এবং সংশোধন দুইটার ভিতর মৌলিক পার্থক্য আছে। আমরা এই বিষয়টা নিয়ে আমাদের বিশেষজ্ঞরাও কথা বলেছেন, রাজনীতিবিদেরাও দীর্ঘ সময় ধরে কথা বলেছেন, সুতরাং এই বিষয়টা আমি নতুন করে ব্যাখ্যা করতে চাই না। দ্বিতীয়ত হচ্ছে যে বিদ্যমান যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট এমন কোনো আইন তৈরি করতে পারে না সেটি যেই পার্লামেন্ট যেই সংবিধানের অধীনে পার্লামেন্ট শপথ নিচ্ছে সেই আইনের সাথে সাংঘর্ষিক হতে পারে। যেমন ধরুন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করবেন, সেই পার্লামেন্ট কিন্তু কোনো সংশোধনের মধ্য দিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা এই পার্লামেন্টের পক্ষে, এই আইনবিদদের পক্ষে এটা সম্ভব নয়। যেমন ধরুন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবেন না। বাংলাদেশের বিদ্যমান সংবিধানে এইটি কোথাও এটি বলার সুযোগ নেই যে কোনো ব্যক্তি বা কোনো দল 50 বছর থাকতে পারবে না, এটা বাধা দেওয়ার কোনো জায়গা নেই। আপনি যখন এটি বাধা দিবেন, ভারসাম্য তৈরি করবেন, লাগাম ধরতে চাইবেন, তখন আপনাকে সেটি এই আইন দ্বারা বা এই সংশোধনী দ্বারা সম্ভব না। এটি আদালতে চ্যালেঞ্জ হবে এবং এটা বাতিল হয়ে যাবে। সুতরাং এই সংশোধনী এবং সংস্কারের ভিতরে এই পার্থক্যটা আমরা সকলে জানি। এখন দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র রাজনীতিবিদ, উনি পরিষ্কারভাবে গতকাল পরশু বলছেন ওনারা সংবিধান সংশোধন চান, সংস্কার চান না। যেটি আইবি সাহেব বললেন যে 31 দফার এক দফা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট না, জুলাই আন্দোলনের সাথে রিলেটেড কোনো বিষয় না। এটি 3 বছর আগে গণতন্ত্র মঞ্চ সহ অপরাপর রাজনৈতিক দলসমূহ সকলেই মিলে আমরা 31 দফা তৈরি করেছিলাম। বিএনপির তার আগে 10 দফা এবং 27 দফা ছিল, তার থেকে বেরিয়ে এসে সংস্কারের কর্মসূচি ইনক্লুড করে সেখানে 31 দফা তৈরি করা হয়েছিল। সেখানে প্রথম দফাটাই ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন করা। তাহলে এই সংস্কার শব্দটি আসলো কেন? আসলো এই কারণেই আগামী যেটি রিপন ভাই বললো যে এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা হবে, গণতন্ত্রের রূপান্তর ঘটবে, সেটি বিদ্যমান যে কাঠামোর ভেতরে আমরা আছি, যে আইনি বিধিবিধানের ভিতরে আছি, যে আইন দ্বারা 17 বছর আমাদেরকে ফ্যাসিজমের ভিতরে ডুবিয়ে রাখা হয়েছিল, গুম খুম হত্যা থেকে যাহা ইচ্ছা তাহা করা হয়েছে, এর মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। সুতরাং কাঠামোগত একটা সংস্কার লাগবে, যেখানে ক্ষমতা লাগাম ধরা হবে, ভারসাম্য তৈরি করা হবে, যাতে করে গণতন্ত্র সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকে, এক আধিপত্যবাদ কর্তৃত্ববাদী শাসক যেন তৈরি না হয়, সেই লক্ষ্যে কিন্তু এই 31 দফা তৈরি করা হয়েছিল। বিএনপি তখন এই কথা জোরে সোরে বলবার চেষ্টা করেছে যে অতীতে বাংলাদেশকে যেভাবে দেখা হয়েছে, যেভাবে চালানোর চেষ্টা করা হয়েছে, বিএনপির নেতৃবৃন্দও সেদিন পরিষ্কারভাবে, আমরা যখন যুগপৎ আন্দোলন শরিক ছিলাম, আমাদেরকেও বলবার চেষ্টা করেছে অতীতের মতো করে বাংলাদেশকে আর চালানো যাবে না। গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার জন্য শুধু মুখের কথাই যথেষ্ট নয়, এর জন্য শাসন কাঠামোর ভিতরে যেখানে যেখানে রিপেয়ার করবার দরকার সেই কাজগুলো করতে হবে। তার উদ্যোগ হিসেবে সংস্কার কমিশনের কথাগুলো আসছে। এই সংস্কারের যে কাজটি, সেটি আর সংশোধনের কাজটিকে মিলিয়ে ফেলা,
এর মধ্য দিয়ে আসলে যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি, আমরা যে রূপান্তরের বাংলাদেশ প্রত্যাশা করছি, সেই সাথে এটি যায় না এবং এটি সাংবিধানিকভাবে আইনগতভাবে এটি চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এখন যেটি মনে করেন সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে, এই সংশোধন কমিটির মধ্য দিয়ে আপনি অধ্যাদেশের যেগুলা জারি হয়েছে সেখানে এগুলো রিপেয়ার করা, সেখানে ত্রুটি বিচ্ছুতি থাকলে সেগুলোকে ঠিক করবার আপনি কাজ করতে পারেন। কিন্তু জুলাই আদেশের মধ্য দিয়ে, গণভোটের মধ্য দিয়ে যেটি সারা জাতি ম্যান্ডেট দিয়েছে, সেটাকে আপনি কি কাজ করবেন? আপনি জনগণ বলছে দ্বিকক্ষ হিসেবে পার্লামেন্ট করতে হবে, আপনাকে সেটা মানতে হবে। জনগণ বা তত্ত্বাবধায়ক সরকার করতে হবে, সেটা আপনাকে মানতে হবে। এই মানার পানির প্রশ্নে আপনার এই পার্লামেন্ট, যেটি একটি সরকার গঠন করবার জন্য তৈরি হয়েছে, তার পক্ষে এই জায়গায় কাজ করবার কোনো সুযোগ নেই। দেখুন, নির্বাচন কমিশনের একটাই তফসিলি কিন্তু দুইটা ভোট হয়েছে। একটি হচ্ছে যে কি বলে গণভোট, এবং একটি হচ্ছে যে আপনার একটি সরকার গঠন করবে আমাদের ন্যাশনাল পার্লামেন্ট যেভাবে হয়। তাহলে একই কমিশনের একই ঘোষণায় দুইটি ভোট হওয়ার পরে আপনি একটিকে মানবেন আর একটিকে মানবেন না, এটি তো হতে পারে না। তাহলে তো কোনটাই মানা হচ্ছে না। ওইটি যদি বৈধ না হয় তাহলে এটিও তো বৈধ থাকছে না। বৈধতার তো ভিত্তি তো একটাই, যে এই আদেশের ভিত্তিতে নির্বাচনটা হলো। সেখানে আজকে প্রশ্ন হচ্ছে যে এখন আসার কথাটা বলি, 180 দিন সময় আছে। সে 180 দিন, রিপন ভাই ইতিমধ্যে বলছে 30 দিনের ভিতরে সংস্কার কমিশন শপথ দেওয়ার কথা, সেটি আমরা পার করে ফেলছি। আমি জানি না এর মীমাংসা কীভাবে হবে, কিন্তু এই জুলাই আদেশের গণভোটের রায় বাস্তবায়ন করবার জন্য 180 দিন সময় আছে। 5 মাস চলে গেছে, আর হয়তো 1 মাস আছে। এর ভেতরে জাতি কি ঐক্যমতে পৌঁছাতে পারে সেটা আমি জানি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা আরও বলবার চেষ্টা করেছেন, বিতর্কের অবসান হওয়া উচিত, তেমনি আবার বলছেন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সমস্ত বিষয় মীমাংসার দরকার। এই কথাটা উনি বলছেন, একটা পজিটিভ কথা। একবার বলছেন উনি সংবিধান সংস্কার নয়, সংবিধান সংশোধন করবেন, আবার বলছেন এটি ঐক্যমতের ভিত্তিতে এই পথে এগোতে চান। তাহলে সেই জায়গায় আশা যদি আমরা করতে পারি যে ঐক্যমতটা কীভাবে তৈরি হবে, সেই জন্য আমি মনে করছি এটি একটি শুধু পার্লামেন্টের ভিতরে নয়, এর বাইরে একটা জাতীয় সংলাপ হওয়া উচিত। এই প্রশ্ন জাতিকে বিভক্ত রেখে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সাধারণ শহীদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না, এবং 100 বছরের ইতিহাসের মধ্যে এত বড় অভ্যুত্থান আর কখনো ঘটেনি। এই অভ্যুত্থানের মধ্যে প্রাপ্তি নিশ্চিত করতে হবে, এটি আমরা চাই। সালাউদ্দিন আইয়ুবী, জুলাই সনদকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া কিংবা আদালতে চ্যালেঞ্জ করা যাবে না বলে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব দিয়েছিল, তা আসলে কতটা যৌক্তিক, এই বিষয়ে আপনার কাছে শুনবো। একটি বিরতি নিয়ে ফিরছি। কঠিন কথা সহজে অনুষ্ঠানে এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। স্বাগত কঠিন কথা সহজের আজকের আয়োজনে। সালাউদ্দিন আইয়ুবী, বিরতির আগে যেমনটা বলছিলাম, জুলাই সনদকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া বা আদালতে চ্যালেঞ্জ করা যাবে না বলে জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে, তা আসলে আপনার কাছে কতটা যৌক্তিক বা অযৌক্তিক, আপনার যুক্তি কি বলে? এবং দেশের সর্বোচ্চ আইন সংবিধান, সেই ক্ষেত্রে এর উপরে কোনো আইনকে স্থান দেওয়া, সেখানে কি সংবিধানের কার্যকারিতা থাকে কিনা, কি বলবেন সব মিলিয়ে? দেখুন, এটা একটা জটিল এবং কঠিন প্রশ্ন। আমি যতটুকু চিন্তা করি তার চেয়ে অনেক ভালো অভিজ্ঞ রাজনীতিবিদ আমার সাথে আছেন, ওনারা বলতে পারবেন। তবে আমার যতটুকু জ্ঞানত বুঝ রয়েছে সেটা বলছে সংবিধানের ঊর্ধ্বে আসলে কোনো কিছুকে ঠাঁই দেওয়া যায় না। তবে দুইটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো কিছুকে সংবিধানের ঊর্ধ্বে নিয়ে এসে সংবিধানে সংযুক্ত করা যায়। এক হলো 2/3 সংখ্যাগরিষ্ঠতা যদি জাতীয় সংসদে থাকে, তাহলে আপনি বাংলাদেশের সংবিধানের ইস্যুটাকে আপনি সংশোধনের মাধ্যমে সেটাতে সম্পৃক্ত করতে পারেন, তার বেশি সংশোধন থাকে। আরেকটা হলো গণভোটের মাধ্যমে। প্রয়োজনে সাংবিধানিক বাধ্যবাধকতা, মানে এই জায়গাটাকে যদি আপনি করতে চান তাহলে গণভোটের মাধ্যমে করতে পারেন। এবং আপনার মনে থাকার কথা, এই সমস্যা সমাধানের জন্যই জুলাই সনদের আসলে কি হবে, এই যে দীর্ঘদিন বসে চাটা খেয়ে আমাদের রিপন ভাইরা জনগণের টাকা খাইয়া এত সুন্দর সুন্দর মিটিং করে এই যে আয়োজন করলো, এই আয়োজন করে ঐক্যমত্য কমিশন হইলো, আসলে এটার ভ্যালিডিটি কি? এই ভ্যালিডিটির প্রশ্নেই কিন্তু গণভোটের প্রসঙ্গ এসেছে। এবং স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, আমি প্রত্যক্ষ সাক্ষী এবং শ্রোতা, তিনি বলেছেন যে আমি, এবং তিনি ইংরেজিতে বলেছেন আই উইটনেস, আমি সাক্ষী দিচ্ছি যে আমি গণভোটের প্রস্তাব দিয়েছি। সুতরাং বিএনপির কাছ থেকে, বিএনপির পক্ষ থেকে এই প্রশ্নের ঊর্ধ্বে ওঠার জন্য গণভোটের প্রসঙ্গ এসেছে। এবং
গণভোট যাতে আসলে কার্যকরী হয়, সংবিধানের সাথে কনফ্লিক্টরি না হয়, সেজন্য জামাত ইসলামী বলেছিল এবং 11 দল বলেছিল যে গণভোটটা আগে হয়ে এই প্রশ্নের সমাধান হয়ে যাবে, দেন সংবিধানে সংযুক্ত হয়ে সংবিধানের আলোকে পরবর্তী নির্বাচন এবং সরকার ব্যবস্থা পরিচালিত হবে। বিএনপি বলছে এটা নিয়ে এত উদ্বেগের কিছু নাই, যে সরকার ক্ষমতায় আসবে তার মতো করে এটাকে সংযুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তারা এখানে আগামী সরকার পরিচালনা করবে। সুতরাং বিএনপি বলছে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আলাদা করে খরচ করার দরকার নাই, আলাদা করে সময় বের করার দরকার নাই, জনগণের স্বার্থে জনগণের প্রয়োজনে আমরা একই দিনে নির্বাচন করে এটা ভালো হয়। বিএনপির এই সিদ্ধান্তকে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিয়ে একই দিনে নির্বাচন দিল। তখন যখন ঘোষণা হলো একই দিনে গণভোট হবে, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন হবে, তখন জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে গণভোটকে অকার্যকর করার জন্য একই দিনে নির্বাচন করা হচ্ছে। এটা জামায়াত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এমপি সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের সামনে উপস্থাপন করেছিলেন। বাস্তবতা তাই দেখা গেল, নির্বাচন হলো, গণভোট হলো, গণরায় হলো, রায়ের পরে বলছে এটা অকার্যকর, এটা অবাস্তব, এটা অবৈধ, এটা বাস্তবায়নযোগ্য নয়। তাহলে তাদের যে চিন্তা ছিল আগে সেটা তাদের মুখে ফুটে ওঠেনি। জনগণকে কেন এই ভুলভাল বোঝানো হয়েছিল, কেন জনগণকে বলা হয়েছে যে আমরা গণভোটের পক্ষে, রায়ের পক্ষে, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে জনগণকে যদি এটা আমরা না বুঝাইতাম তাহলে জনগণ তো আমাদের নির্বাচন করতে দিত না। এটা কে বলেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সংসদে যে নির্বাচনের স্বার্থে আমরা এটা মেনে নিয়েছিলাম, তখন এই গণভোট বলেন, গণরায় বলেন, এটা নির্বাচনের স্বার্থে মেনে নিয়েছিলাম। এইটা তো আমি মনে করি যে এটা তো আর একটা বিভ্রান্তি। এটা কতটা চিন্তাশীল মানুষের পরিচয় আমার বুঝে আসে না। এবং এই কাজগুলোই একটার পর একটা হচ্ছে, আমি দেখছি একটার পর একটা হচ্ছে। আমরা যদি কেন আমরা আসলে জামাত ইসলামী এটা নিয়ে এত ডেসপারেট বলেন তো? এই যে সংস্কারই হইতে হবে, এই জায়গাটা কেন ডেসপারেট? একটা দুইটা যদি আমরা একটু প্রসঙ্গটা একটু চিন্তা করে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে জুলাই মাস চলছে, এই জুলাই মাসেই তো আন্দোলন সংগ্রাম তুঙ্গে ছিল। জুলাই মাসে আন্দোলন শুরু হয়েছিল, একটা পরিণতির দিকে জুলাই মাসে গিয়েছে। এই জুলাই মাসে আন্দোলন শুরু হয়েছিল কেন? বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু খেয়াল করে দেখেন এখন পর্যন্ত সরকার যে কাজগুলি করেছে 100% বৈষম্য কনফার্ম করে তারপরে করেছে। আগে আওয়ামী লীগের সময় যারা এমপি ছিল তাদের সাথে অনেকের সাথে আমার কথা হয়েছে, বিএনপিরও এমপি যারা তখন ছিল তাদের সাথে কথা হয়েছে, তারা বলছে যে এই ধরনের বৈষম্য আওয়ামী লীগের সময় হয় নাই। একটু দেখেন, একটু আমি তাহলে ওনার জন্য উত্তর দিতে সুবিধা হবে। এই যে 8,000 কোটি টাকার সেতু প্রকল্প নেওয়া হয়েছে 204টি, এর মধ্যে একটাও সরকার দলীয় সদস্য, সংসদ সদস্য বাদ দিয়ে নয়। অর্থাৎ যারা বিরোধী দলের সদস্য আছি তাদের কারো উপজেলায়, কারো নির্বাচনী এলাকায় একটা সেতু বরাদ্দ দেওয়া হয়নি। টিআর এবং কাবিটা সরকারের নিত্যদিনের একটা নিয়মিত একটা প্রজেক্ট, সেখানে সরকার দলের জন্য কাবিটা হয়ে গেছে। জি, কাবিকা ছিল, কাবিটা হয়ে গেছে। জনগণ আর এই চাল ডাল নিতে চায় না, এখন টাকা চায় সরাসরি। এই জন্য টিআর কাবিটা করেছে সরকার দলীয় সদস্যদেরকে দেওয়া হয়েছে 89 লাখ টাকা, আর বিরোধী দলের সদস্যদের দেওয়া হয়েছে 8 লাখ টাকা। সরকার দলীয় কাবিটা দেওয়া হয়েছে 85 লাখ টাকা, বিরোধী দলকে দেওয়া হয়েছে 8 লাখ টাকা। শিক্ষা প্রতিষ্ঠানে বিল্ডিং, গত কয়েকদিন আগে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এটা সরকার দলীয় সদস্যদেরকে চিঠি দিয়ে জানানো হয়েছে তাদের জন্য কোন কোন বরাদ্দ হয়েছে। তাদের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 11টার মতো, আমাদের জন্য একটা বরাদ্দ হয়। সংরক্ষিত নারী আসনের সদস্য যারা আছে তাদের জন্য, তাদের আছে বিএনপির আছে 37 জন, বিরোধী দলের আছে 13 জন। এই প্রসঙ্গ ঘিরে আসবো, কিন্তু তার আগে গণভোটটি নিয়ে যদি গণভোটের উত্তরটা যদি আসাদুজ্জামান রিপন আপনার কাছে শুনতে চাই। বেশ কয়েকটি বক্তব্য রেখেছেন সালাউদ্দিন আইয়ুবী। প্রথমত বিএনপির পক্ষ থেকে যে বলা হয়েছে গণভোটের পক্ষে, কিংবা গণভোট বাস্তবায়ন, গণভোটের রায় অকার্যকর করতেই নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়েছিল, এই কথাটাও বলা হয়েছে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন জনগণের স্বার্থে গণভোটকে সেই সময়ে মেনে নিয়েছি যেন নির্বাচনে জয়লাভ করে, বা এমন নানা প্রসঙ্গ তিনি টেনে তুলেছেন। আমি শুরুটা আসলে জানতে চাই যে এই যে গণভোটের রায় কিংবা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এত বিতর্ক, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও বারবার বলা হয় যে মাত্র 5 মাস হয়েছে সরকারের, বা 6 মাস হতে চলেছে, সেক্ষেত্রে এখনো সময় আছে গণভোটের রায় বাস্তবায়নের কথা। আপনারা সুনির্দিষ্ট করে কেন বলছেন না? তাহলে হয়তো এই বিতর্কগুলা সৃষ্টি হতো না, বা বিরোধী দলের পক্ষ থেকেও এই ধরনের বক্তব্যগুলো আসতো না। বিষয়টা হচ্ছে গণভোট নিয়ে বিরোধী দল একটা বিতর্ক রাখতে চায়, এটা বিরোধী দলের একটা ট্যাকটিক্স থাকতেই পারে। আপনারা সেটাকে শেষ করে দিচ্ছেন না? হ্যাঁ, এটা ট্যাকটিক্স থাকতেই পারে, কিন্তু আমি যদি এইভাবে বলি যে উনি নিজেই বলেছেন যে অনেকগুলো গণভোটের মধ্য দিয়েও
আপনার অনেক প্রশ্নের মীমাংসা হতে পারে। বাংলাদেশে কি এর আগে কখনো গণভোট হয়নি? হয়েছে তো। সেই গণভোটের আউটকাম তো ছিল, মানে একটা হ্যাঁ না ভোট একটা কিছু তো হয়েছে, এবং তার মধ্যে তো অনেকগুলো প্যাকেজ ছিল। আমরা কি এটা দেখি নাই? সে প্যাকেজগুলো যে হ্যাঁ না ভোট এবং তার সাথে আরও আনুষঙ্গিক যা যা ছিল, যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ৫ম সংশোধনী বলেন, তারপরে এরশাদ সাহেবের মানে 8th অ্যামেন্ডমেন্টের কথা বলেন, 7th অ্যামেন্ডমেন্টের কথা বলেন, সেগুলো কি পরবর্তীতে, যেটা আমি উইথ ডিউ রেসপেক্ট টু দ্য জুডিশিয়ারি, যদিও বাংলাদেশের জুডিশিয়ারি শেখ হাসিনা আমলে কীভাবে চলেছে সেটা আমরা জানি। আচ্ছা, তো সেগুলো কি আপনার মানে আদালত করেছে, আপহোল্ড করেছিল? করেনি, বাতিল করেছে। তার মানে গণভোটেও যদি আপনি কোনো কিছু রায় নিয়ে আসেন জনগণের কাছ থেকে, সেটা সংবিধান সংক্রান্ত, সেটাও কিন্তু বাতিল যে হয় না তা না। এটা কোনো রক্ষা কবচ না যে জনগণ, আমার কথা জনগণ সামরিক শাসন ঠিক ছিল, জনগণ এটার পক্ষে রায় দিয়েছে, কিন্তু উচ্চ আদালত সেটাকে আবার বলছে যে না, স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন, স্পিরিট অফ দ্য ডেমোক্রেসি এবং আইনের শাসনের সাথে এটা সাংঘর্ষিকতা, এটা টিকবে না। এটাও তো আমরা দেখেছি। আমি কথা আপনি মানে স্বপন সাহেব একটা কথা উল্লেখ করেছেন যে বিএনপির 31 দফার মধ্যে সংস্কার কমিশনের কথা বলেছে। আমি তো পার্লামেন্ট নই, আপনি পার্লামেন্টে আছেন। আচ্ছা, আপনি একটু আমাকে বলেন তো, কমিশন গঠন কি কমিশন গঠন পার্লামেন্টের প্রস্তাবে হতে পারে, সরকার কমিশন সরকারও গঠন করে, যেমন ইউজুয়ালি আইন কমিশন আছে আমাদের দেশে, আছে তো, তথ্য কমিশন আছে, নানান ধরনের কমিশন আছে। আচ্ছা, দুদকত একটা কমিশন, দুর্নীতি দমন একটা কমিশন। তাহলে পার্লামেন্ট আইন সংস্কার মানে আপনার কি বলে যে সংবিধান সংস্কার কমিশন একটা হতে পারে। সে সংবিধান সংস্কার কমিশন দুইভাবে হতে পারে, একটা সরকারি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করতে পারে, আর একটা আইনের মাধ্যমে করতে পারে, নাকি? তাহলে সেই সংস্কার কমিশনে আমি মানে জাস্ট প্রতীকীভাবে বলছি, সালাউদ্দিন আইয়ুবী কি সেই সংস্কার কমিশন সদস্য থাকতে পারেন কমিশনে? আপনি তো বিএনপি আপনি সব বিএনপি অনেকেই তার মানে বিএনপি 31 দফার রেফারেন্স টানেন। পার্লামেন্ট মেম্বাররা কি সরকার গঠিত কমিশনের মেম্বার হতে পারেন কিনা? আমার ক্ষুদ্র জ্ঞানে বলে কমিশনের মেম্বার পার্লামেন্টের মেম্বাররা হতে পারে না। অতএব এই যে এই বিভ্রান্তিটা আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আপনার দর্শকদের সামনে আমি ক্লিয়ার করতে চাই যে বিএনপি অবশ্যই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে পারে, এবং আপনারা যদি চান নিশ্চয়ই করবে, কিন্তু সেই সংস্কার পরিষদের সদস্য তো আপনি হবেন না। সেটা হইতে পারবে না, সংস্কার কমিশন আর পরিষদ সংস্কার বিএনপির কথাটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। সংশোধন বলেছে, সংশোধন কমিটি বলেছে, আর সংস্কার পরিষদ ছিল, যে দুটো ভিন্ন কথা। আমার প্রতিশ্রুতি 31 দফার মধ্যে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে, ফাইন। সংবিধান সংস্কার কমিশনে একজন সংসদ সদস্য সেই কমিশন সদস্য হয় কিনা? হয় না। এটা এর বাইরে হন, মানে রিটায়ার্ড বিচারপতি বা বর্তমান বিচারপতি ইত্যাদি, পুলিশের আইজি, নানান শ্রেণীর লোকজন হতে পারে। আচ্ছা, তো এটা করতে কোনো দোষ নাই, এটা বিএনপি করে ফেলতে পারে। কিন্তু আপনি যেটা চাচ্ছেন, এইটা যাই কিছু করি না কেন, আমরা যদি পলিটিক্যাল সমঝোতা যদি না থাকে, আমরা যাই কিছু করি না কেন, বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো, আজকে একটা টকশোতে ছিলাম তো কথাটার উত্তর দিতে পারি না, আইটেমটা ছিল মানে বিষয় ছিল রাজনীতিতে ষড়যন্ত্র। রাজনীতির ষড়যন্ত্র তো বাংলাদেশে উচ্চারিত হয়, রাজনীতির ষড়যন্ত্র পাকিস্তান উচ্চারিত হয়, নেপালে উচ্চারিত হয়, কথার কথা, বা শ্রীলঙ্কা উচ্চারিত, মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে উচ্চারিত হয়। যেই দেশের ইনস্টিটিউশনগুলো শক্তিশালী না, যেই দেশের, আপনি কি আমেরিকায় সামরিক অভ্যুত্থানের কথা চিন্তা করতে পারেন না। আপনি কি ইউরোপের কোনো দেশে চিন্তা করতে পারেন না, ইভেন ইন্ডিয়া আপনি পারেন না। তারা বলে কারণটা হচ্ছে কি, ওই দেশের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়ে গেছে। আমার দেশের প্রতিষ্ঠান শক্তিশালী, কথায় করতে আমরা ষড়যন্ত্র পারলে অষ্টম যন্ত্র বলে দিই, মানে তো 6th ইংরেজিতে, নাকি? পারলে অষ্টম যন্ত্র, আরো 2টা যন্ত্র যোগ করে দিতাম। আমাদের দেশে যে অবস্থা এখন, কথা হচ্ছে কি, যদি পার্লামেন্টে আপনারা যারা আছেন, আপনারা যদি যাই কিছু করেন না কেন, সেটার জন্য ইউ হ্যাভ টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন ফার্স্ট। আপনাকে তো সেটার জন্য, আপনি যদি পরিষদও গঠন করতে চান, সেটার জন্য তো একটা আইন প্রণয়ন করতে হবে। উইদাউট হ্যাভিং এনি ল you cannot amend the constitution. এইটা হচ্ছে বাস্তবতা। সুতরাং আমরা যে কথাটা, আপনারা যখন ঐক্যমত্য কমিশনে আলোচনা করলেন,
তখন এটা আলোচনা হয় নাই যে উইদাউট অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন আমি আপনাকে বলি অনেক কিছু আলোচনা, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমি আই ওয়াজ নট ইন দ্য প্রসেস অফ দ্য ডিসকাশন, আই ওয়াজ নট ইন দ্য প্রসেস অফ ডিসকাশন। যদি আমি থাকতাম, অনেস্টলি বলি, আমি আপনার দর্শক প্লিজ আমি স্বপন ভাই আপনার কাছ থেকে সময় নিই, জি 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 ওনার ভাড়াতে নিলাম, কারণ যেহেতু ওনারা কমিশনে গেছেন সেই জন্য ওনার কাছে ওনারা বেসিক জিনিস আলোচনা করেন নাই। অনেক কিছু বেসিক, মানে বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রের জন্য, একটা অ্যাকাউন্টেবল সোসাইটি, একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট এস্টাবলিশ করার জন্য যেগুলো নিয়ে আপনারা এখন মাথা উঠতেছেন, মানে আপনারা বলতে আমি আপনাকে বলছি, আমরা এই আলোচনাগুলো হচ্ছে, এগুলো ইট ইজ নট এনাফ টু গ্যারান্টি দ্যাট আপনার মানে ডেমোক্রেটিক প্রসিডিউরস, ইট ইজ নট এনাফ। আপনার বাংলাদেশের সংসদ সদস্যরা, আপনি এমপিরা মানে ব্যবসা করতে পারবে না, আপনার পার্লামেন্টের মেম্বার স্বপন সাহেব আজকে ধরে নিলাম কথা বলছি, উনি পার্লামেন্টের মেম্বার, উনি একজন অ্যাডভোকেট, উনি কোর্টে যখন দাঁড়াবেন 10 সেপ্টেম্বর ওনার রায় দিয়ে দেয়। গত আওয়ামী লীগের আমলে এইতে ব্যারিস্টার তাপস থেকে শুরু করে বিভিন্ন আওয়ামী উকিলরা কোর্টের সামনে দাঁড়াতেন, মক্কেলের কাছে লক্ষ লক্ষ টাকা ফি নিতেন, রায় করে নিয়ে আসতেন, এবং আমাদের লোকেরা বিপদে আপদে পড়লে আওয়ামী আইনজীবীদেরকে ব্যবহার করে আমরা জামিন ঠামিন নিতাম। কারণ দেখা গেল যে বিএনপি ব্র্যান্ডেড বিএনপি ব্র্যান্ডেড একটু ভাইটাল কোশ্চেন, বিএনপি ব্র্যান্ডেড উকিলরা দাঁড়ালে জামিন দিত না। এখন সিমিলারলি হোয়াট আই এম ওয়াচিং, আনফর্চুনেটলি, অত্যন্ত দুঃখের সঙ্গে আমি যেটা দেখতেছি যে আওয়ামী মাফিয়া তন্ত্রের সহযোগী পৃষ্ঠপোষক যারা জেলে ছিল তারা জামিন পাচ্ছেন, এবং বিএনপি পন্থী তারা দাঁড়াচ্ছেন, জামিন হচ্ছে। আমি তো থাকলে কি করতাম, বলতাম যারা সংসদ সদস্য হয়ে গেছেন, ইটস এ ফুল টাইম জব, আপনি ইউ আর গেটিং মেনি কাইন্ড অফ প্রিভিলেজেস, ইউ আর গেটিং স্যালারিজ, আপনি যেই নামই ডাকেন না কেন, রেমুনারেশন বলেন, স্যালারি বলেন, আপনি কোর্টে প্র্যাকটিস করবেন, আপনি ব্যবসা করবেন, মানে কোম্পানি খুলবেন, তো এই বেসিক জিনিসগুলো আপনি করেন নাই। পার্লামেন্টের মেম্বারশিপ ইজ এ ফুল টাইম জব, আপনি আপনার এলাকার জনগণকে সময় দিচ্ছেন না, ইউ আর নট অ্যাটেন্ডিং ইউর পিপল, ইউ আর নট লিসেনিং করছেন না। এই বেসিক সংস্কারগুলো আমরা না করে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ 5 বছর না 4 বছর, তারপরে প্রধানমন্ত্রী কি করতে পারে এইসব নিয়ে আমরা ততটা ব্যস্ত আছি। ফান্ডামেন্টাল সংস্কার, টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি, যেই জন্য মানুষ জীবন দিল, সে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র প্রতিষ্ঠা করার জন্য এবং অ্যাকাউন্টেবল করার জন্য সরকারকে, সেই ধরনের কোনো সংস্কার আলোচনাই হয়নি। জি, সালাউদ্দিন আইয়ুবী, আপনার নিশ্চয়ই এই বিষয়ে মতামত আছে। আমি তার আগে একটু শহীদুজ্জামান মাহমুদ স্বপন আপনার কাছে একটি প্রশ্ন রেখে আমি বিরতি নিব। সেটি হচ্ছে, বিরোধী দলীয় চিফ হুইপ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে গণ আন্দোলন কিংবা এমনকি গণ অভ্যুত্থান পর্যন্ত আমরা যেতে বাধ্য হব। এই প্রসঙ্গ ঘিরে আপনার কাছে আসবো, একটি বিরতি নিয়ে ফিরছি। সময় হলো ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। নেওয়া যাবে বা নেওয়া যাবে না, কোনটাই নেই, যেটা রিপন ভাই যেটা বলছেন এটা আছে, আমি বলছি জুলাই সনদে আছে, এটা জুলাই সনদে আছে, জুলাই সনদে আছে। আপনি সংবিধানকে মানছেন না, জুলাই সনদকে মানছেন। এরপরে দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে একাধিকবার বলছে যে মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যরা 2টা শপথ নিলে একটা শপথ অবৈধ হয়ে যায়। অর্থাৎ আপনারা যখন সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন, আবার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, সুতরাং একটা অবৈধ, এবং একটা নিলে পরেরটা অবৈধ, এইভাবে। তো সংস্কার পরিষদের সদস্য হিসেবে আমরা আগেরটা নিয়েছি, পরেরটা সংসদ সদস্য হিসেবে আগেরটা নিয়েছি, তাহলে আমরা সংসদ সদস্য নাই, আমরা অবৈধ আসলে। কিন্তু দেখা যায় এখন পর্যন্ত 9টা সংসদীয় কমিটি হয়েছে। আপনারা, আমি এখন এখানে ওপেনলি বলবো না, আপনাদের মানে সংসদ সদস্য হিসেবে আপনারা কিন্তু অবৈধই আছেন। হ্যাঁ, এটা বলছেন না, দারুণ কথা বলছেন। আমি ওই পয়েন্টে বলি নাই, না ঠিক আছে, আমি ওই ব্যাখ্যায় আমি বলি নাই, কিন্তু আমি ওপেনলি বলবো না আপনার সংবিধানে একটা বলেন আর 2টা বলেন বা 4টা যদি শপথ নেওয়ার বিধান থাকতো, 4টা শপথ আপনাদের জন্য বৈধ হইতো না। আমি পাবলিকলি বলবো না, জাতীয় স্বার্থে বলবো না। ঠিক আছে, মানে আমি এটা বলছি যে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছে, উনি তো একটু মানে বড় করে বলতে চাচ্ছে না, উনি একেবারে খুলে আম বলছে যে বিরোধী দলের সদস্যরা ব্যাপকভাবে বলছে আর কি, যে এটা বিরোধী দলের সংসদ সদস্যরা অবৈধ। এই অবৈধ সংসদ সদস্যদেরকে, সংসদের 9টা কমিটি হয়েছে,
জি, এক মিনিটে শেষ প্রত্যেকটা করবেন। কমিটিতে জি। বিরোধী দলের সদস্যদেরকে রাখা হয়েছে, তাইলে বৈধ কমিটিতে সব অবৈধ লোকজন এখানে ঢুকাইতেছে। সব বৈধ সংসদে বিরোধী দলের ডেপুটি স্পিকার অবৈধভাবে তারা নেওয়ার চেষ্টা করছে। আমি বলছি এই যে বৈধ অবৈধ খেলার মধ্য দিয়ে গণভোটকে আপনি মানে একবারে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, এটাতে জনগণ বুঝতে পারছে যে গণভোটের যে আস্থা এটা একেবারে তলানিতে গেছে। আবার নতুন করে সুপ্রিম কোর্টে কয়েকদিন আগে রায়ের মধ্য দিয়ে ফিরে আসলো, গণভোট ফিরে আসলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলো। ফিরে আসার মধ্য দিয়ে গণভোটের সম্ভাবনা তৈরি হয়েছে। সুতরাং ভবিষ্যতে যদি আস্থাটা রাখতে হয়, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জি। যদি বর্তমান সংসদ সদস্য হিসেবে বিরোধী দলকে আসলে বিরোধী দল হিসেবে রাখতে হয়, একদমই সময় আর যদি স্বল্পতা তারা মনে আছে। করে যে না 10 তারা সেকেন্ডে স্বৈর শেষ শাসন করবেন। প্রতিষ্ঠা আমি করবে, এক লাইনে একটা কথা এক দল প্রতিষ্ঠা করবে, জি। তাহলে দেখবেন যে শহীদুদ্দিন এই যে মাহমুদ সেটা সভাপতি সম্ভব। সাহেব বলছেন যে অবৈধ, হ্যাঁ, এই যে গণভোট বা এই যে বিধান, বাংলাদেশে এই মুহূর্ত পর্যন্ত কোনো আদালত এটাকে অবৈধ বলছেন? তা হাউ হি ক্যান স্পিক আউট লাইক দিস? জি, এই প্রশ্নের উত্তর আসাদুজ্জামান রিপন আপনার কাছে শুনবো একদম শেষ পর্যায়ে। আমরা 1 মিনিটে শেষ করবেন, যেটি নিয়ে বলছিলেন শহীদুদ্দিন মাহমুদ স্বপন। আমি তার আগে ওনার একটা কথা বলতে চাই, কারণ আপনার মানে মিনিটে এটা শেষ রাইট, করবেন, জি। যেহেতু শেখ হাসিনা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নন। উনি বলেছেন যে যদি সংবিধান না, না, প্রধানমন্ত্রী নন, এটা ঠিক কথার আছে। কথা না, সংবিধান অনুযায়ী উনি প্রধানমন্ত্রী নন। প্রেসিডেন্ট চুপ্পু, মানে বর্তমান যিনি প্রেসিডেন্ট, চুপ্পু সাহেব যখন জাতির উদ্দেশ্যে বলেছেন তিনি পদত্যাগ করেছেন। এখন যদি চুপ্পু বলেন পদত্যাগ পত্র খুঁজে পাচ্ছে না, তাহলে চুপ্পুকেই পদত্যাগ পত্র কিন্তু তিনি খুঁজে বের যেটা করে বলেছেন, মানব জমিনের সম্পাদককে না বলেছেন। না, চুপ্পু তো বঙ্গবন্ধুকে জাতির পিতা বলছেন, বঙ্গবন্ধু শেখ হাসিনাকে জাতির মা বলছেন, আবার শহীদ জিয়া রহমানকে স্বাধীনতা ঘোষক বলছেন। তাইলে কোনটা সুতরাং চুপ্পু পরবর্তীতে কোনটা বলছেন তাইলে? খুঁজে পাচ্ছেন না, সুতরাং এটা তাইলে চুপ্পু কোনটা? চুপ্পুর কথা যদি সঠিক- চুপ্পু এটা গায়েব করে দিয়ে চুপ্পু এখন খুঁজে পাচ্ছে না বলছেন, চুপ্পুকে এটা খুঁজে বের করে দিতে হবে। এক আচ্ছা, খুঁজে বের করে জি, পাবে না। এই 10 সেকেন্ডে শেষ করবেন আসাদুজ্জামান দ্বিতীয়ত রিপন। একদমই সময় কম আমাদের হাতে। কোন প্রধানমন্ত্রী বেআইনিভাবে আপনার ইমিগ্রেশন অ্যাভয়েড করে জি। পালিয়ে যেতে পারেন জি। না। তিনি সংবিধান ডাকে আজকে 2 বছর হয়ে গেল সংবিধান আহ্বান করতে পারেন নাই, সংবিধান অধিবেশন চলছে না, উনি তো কোনোভাবে প্রধানমন্ত্রী। সুতরাং সংবিধান অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশের জি, প্রধানমন্ত্রী না। একটা সূত্র আছে যে পার্লামেন্ট বাতিল করেছেন চুপ্পু সাহেব, সে অর্থে উনি আর প্রধানমন্ত্রী জি, জি, জি। থাকছেন না। আপনাদের হ্যাঁ, তিনজনকে এটাই। ধন্যবাদ আমাদেরকে আজকে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করছি জটিল বিষয়গুলো সহজ করে বলতে, কারণ সুশাসন সুব্যবস্থা গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।